তোমাদের নতুন জার্নি স্টার্ট হচ্ছে। হয়তো ফেসবুক লাইভের সুবাদে তোমরা আমার ক্লাস সেখানে দেখেছো বা ফলো করেছো। তো আজকের আমরা শুরু থেকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পুরো সিলেবাস ধরে আমরা এগোবো, জার্নিটা স্টার্ট করব। এবং তোমাদেরকে বলে রাখি একটা জায়গা, আমি যেটা নিজে বিশেষভাবে মনে করি যে সিলেবাসটাকে পরপর চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা প্রপার মেনটেন করতে পারি তাহলে আমরাও এটা বুঝতে পারবো যে আমরা কতটা প্রোগ্রেস করতে পারলাম, সিলেবাসটা আমরা কতটা কভার করতে পারলাম। প্রত্যেকেই জানো যে এভরি ইয়ারের জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা হয়। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ধরেও নিচ্ছি এবছরই নেক্সট ইয়ারও জানুয়ারি মাসেই তোমাদের প্রিলিমস এক্সামটা হবে, এটা ধরে নিচ্ছি আর কি। এবার সেটা যদি পিছয় অবশ্যই আমাদের ক্ষেত্রে সেটা সুবিধাদায়ক, কারণ আমরা সেক্ষেত্রে কিছুটা সময় পেয়ে যাব। তো জানুয়ারি মাসটাকে মাথায় রেখেই আমাদেরকে কিন্তু পুরো বিষয়টাকে এগোতে হবে এবং অবশ্যই সিলেবাসটাকে মেনটেন করে পড়তে হবে। এবং আমি সবসময় যে বিষয়টার উপরে জোর দিই, অন্তত লাস্ট 5 ইয়ার্স এর বিসিএস এর কোশ্চেন্সটা ফলো করলে তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে বিসিএস বা পিএসসি কিন্তু একটা ইউপিএসসি কে ফলো করার কিন্তু একটা টেন্ডেন্সি তাদের মধ্যে শুরু হয়েছে। অন্তত লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেনে সেটা কিন্তু ভালোভাবে রিফ্লেক্ট করছে বিসিএস এর কোশ্চেন। তো সেই জন্য আমাদের কিন্তু পুরো প্রপার স্টাডিটাকে থরলি করাটাই বেটার হবে। এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ডাইরেক্ট কোশ্চেন্স এবং কনসেপচুয়াল কোশ্চেন্স দুটো জায়গাতেই তোমরা কিন্তু সহজে এবং সঠিকভাবে উত্তরটাকে করে আসতে পারবে এবং কনফিডেন্টলি সঠিক উত্তর করে আসতে পারবে। এবং সেই আশা নিয়েই আমাদের এমিনেন্সের টিমের পক্ষ থেকে আমি আজকে জিওগ্রাফি ক্লাসটাকে স্টার্ট করছি। প্রথমে একজন প্রেজেন্ট করে ফেলেছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, প্রথমেই খুব সংক্ষেপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিসিএস এ জিওগ্রাফি সিলেবাসে কি থাকে এবং তার চ্যাপ্টারস গুলো, এটা জেনে রাখাটা প্রথম ক্লাসে অন্তত খুব প্রয়োজন। তারপরেই আমরা ডাইরেক্ট সিলেবাসে ঢুকে যাব, চ্যাপ্টারে ঢুকে যাব এবং সেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের সিলেবাসে কি থাকে। দেখো, প্রিলিমস মেন দুটোই রিটেন এক্সাম এবং দুটো রিটেন এক্সামে জিওগ্রাফি সিলেবাস কিন্তু এক। এবং সেই সিলেবাসটা কি রয়েছে, সেখানে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তো আমরা একটু দেখে নিই, এখানে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দুটোকে আমি প্যারালালি নোট করলাম। দুটোর মধ্যে আমরা সিলেবাসটাকে যদি দেখি, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি সিলেবাসটাকে মেইনলি দুটো পার্টে আগে ডিভাইড করে নিই। একটা হচ্ছে ফিজিক্যাল, আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল। দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল পোর্শনটার মধ্যে যদি আমরা ফলো করি তাহলে কি কি রয়েছে, সেখানে রয়েছে লোকেশন, তারপরে রয়েছে রিলিফ, তারপরে রিভার। দেখো, রিভারের সাথে যেগুলো আসে, লেকস আসে, ওয়াটারফলস আসে, এগুলো এর সাথে অ্যাসোসিয়েট বা রিলেভেন্ট এই চ্যাপ্টারের মধ্যে পড়ে, সেইটা আসছে। তারপরে যেটা আসছে ক্লাইমেট, সয়েলস। এবার সয়েলস রিলেটেড সয়েলের টাইপস, সয়েলের কনজারভেশন মেথড, ইরোশনাল টাইপস, সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে চলে আসছে। তারপরে হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, ন্যাচারাল ভেজিটেশনের সাথে আমরা ন্যাশনাল পার্ক, এই বিষয়টাও এর সাথেই পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যেটা পাচ্ছি, ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, রিলিফ মানে ভূপ্রকৃতি, রিভার নদী, তারপরে হচ্ছে জলাভূমি, তারপরে জলপ্রপাত, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, আর তার সাথে ভারতের জাতীয় উদ্যান। দেখো, এখানে যে চ্যাপ্টার্স গুলো আমরা নোট করলাম, ঠিক এই চ্যাপ্টার্স গুলোকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিলেভেন্টে পড়তে হবে। সেই জন্য সেখানেও যখন আমরা ফিজিক্যাল পোর্শনটাতে যাব, সেই ফিজিক্যাল পোর্শনটাও কিন্তু সেম হবে, সেম অ্যাজ ইন্ডিয়ান জিওগ্রাফি এই পোর্শনটা। আবার যদি আমরা চলে আসি ইকোনমিক্যাল বা যেটাকে আমরা রিজিওনাল বলে থাকি, সেই পোর্শনটার মধ্যে কি কি পাচ্ছি আমরা, ইরিগেশন, এগ্রিকালচার,
ইন্ডাস্ট্রি, মিনারেল, পাওয়ার, ট্রান্সপোর্ট, পপুলেশন। এখন পপুলেশনের মধ্যে দুটো জিনিস চলে আসবে, একটা হচ্ছে সেন্সাস, অবশ্যই সেটা 2011 হিসাব অনুযায়ী, এটাই অফিসিয়াল সেন্সাস। আর আরেকটা হচ্ছে ট্রাইবালস, উপজাতি সমূহ, এই পার্টটা থেকেও প্রশ্ন হয়। তো এখানে যে চ্যাপ্টার্স গুলো আমরা একটু নোট করলাম, যেমন জলসেচ, কৃষিকাজ, শিল্প, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, পরিবহন ব্যবস্থা, জনসংখ্যা, তার মধ্যে হচ্ছে জনগণনা, আর হচ্ছে উপজাতি সমূহ। এই চ্যাপ্টার্স গুলোকেই আমাদেরকে ঠিক একইভাবে যখন আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রেসপেক্টিভে, সেখানেও একই কথা, এই চ্যাপ্টার্স গুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে পড়তে হচ্ছে সেম অ্যাজ ইন্ডিয়ান জিওগ্রাফি। তো এই হচ্ছে সিলেবাস, এই সিলেবাসটাই কিন্তু পিএসসি ওয়েবসাইটে বিসিএস এক্সামের জন্য উল্লেখ করা আছে খুব সংক্ষেপে, এবং সেখানে এক লাইনেই দেওয়া আছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে ওয়েল অ্যান্ড গুড নলেজ রাখা অত্যন্ত প্রয়োজন, এই বিষয়টা তো নিয়ে কোনো ডাউট নেই। এবারে আমরা চলে আসছি এর মধ্যে আমরা আজকে কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, এবং পরিষ্কারভাবেই আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে ঢুকবো। এবং ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমরা প্রথমে যে চ্যাপ্টারটায় চলে যাব সেটা হচ্ছে ভারতের অবস্থান, মানে ইন্ট্রোডাকশন পার্ট অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছর প্রিলিমিনারি এবং মেন এক্সাম দুটোতেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অবধারিতভাবে থাকে। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমাদের ফার্স্টে একটু ভালো করে দেখতে হবে, ফলো করতে হবে। এবং এখানে তোমাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, এবং সেই রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে তোমরা যে চ্যাপ্টার্স গুলো আমি করাবো সেই দিনের শেষে আমি পরের দিন বলে দেবো, মানে আজকের ক্লাসের শেষে যেমন আমি বলে দেবো যে নেক্সট ক্লাসে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন জায়গাটার উপরে আমরা ডিসকাস করব। তো সেটা তোমাদের কাছে আমার বলা থাকবে, যেটা ধরে নিতে পারো এক প্রকার হোমওয়ার্ক। সেই পোর্শনটা বা তার থেকেও যদি মনে করে একটু বেশি, সেই পোর্শনটাকে তোমরা একটু বাড়িতে নিজেরা ফলো করবে, আপাতত যতটুকু তোমাদের সম্ভব হবে, যে বই বা তোমাদের কাছে কোনো নোটস যা থাকবে সেই জায়গাটাকে একটু ফলো করে আসবে। তাতে কি হবে, নেক্সট দিন যখন আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের সেখানে অ্যাক্টিভিটিটা আমার খুব প্রয়োজন, কারণ তোমাদের অ্যাক্টিভিটি আমাকে এনার্জি দেবে আমার ক্লাসটাকে কন্টিনিউ করাতে। তো সেই জন্য আমি চাইবো তোমরা অ্যাক্টিভলি প্রত্যেকেই বিষয়টাকে পড়ো, বিষয়টাকে এনজয় করো এবং চাকরিটাকে পাও। তাহলে আমরা চলে যাচ্ছি লোকেশন অফ ইন্ডিয়া বা ভারতের অবস্থানের পোর্শনটাতে। সিলেবাসের যে পোর্শনটা আমরা নোট করেছি এটাকে মুছে ফেলবো। লোকেশন অফ ইন্ডিয়া আমরা প্রথমেই একটু দেখে নিই, যে সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি অবস্থান করে তাকে আমরা ইকুয়েটর বলি। তো এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এবং তোমরা অবশ্যই জানো যে অ্যান্সারটাকে টাইপ করে দিতে হবে, কোঅর্ডিনেট করে দেবে কেউ একজন, তোমরা যে অ্যান্সারটা করছো সেটা বলে দেবে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা পৃথিবী, প্রশ্নটা হচ্ছে পৃথিবীকে আমরা কতগুলি গোলার্ধে ভাগ করতে পারি। এটার মাধ্যমে আমরা জানবো যে ভারতের অবস্থানটা কোথায়, কতগুলি গোলার্ধে ভাগ করতে পারি। আচ্ছা, আজকে কোঅর্ডিনেট কে করছে? হ্যাঁ স্যার, কেউ কেউ বলছে দুটো, কেউ বলছে চারটে, বেশিরভাগ দুটো অ্যান্সার আসছে। বেশিরভাগ দুটো অ্যান্সার আসছে, কেউ কেউ বলছো চারটে। আচ্ছা, একটু দেখে নি 2 হবে না 4 হবে, সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে অলরেডি আমরা একটা লাইন ড্র করেছি, এবং তোমরা প্রত্যেকেই জানো, আমি একটু আগেও বলেছি যে এটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। এখন তার সাপেক্ষে অবশ্যই যদি আমরা দেখি গোলার্ধ, হেমিস্ফিয়ার মানে হচ্ছে পৃথিবীর একটা অর্ধবৃত্ত, এবং সেই অর্ধবৃত্তটাকে যদি দেখি, এদিকটা হচ্ছে নর্থ, এই জায়গাটা হচ্ছে সাউথ।
নর্থ অ্যান্ড সাউথ। তাহলে সেই ভিত্তিতে আমরা কিন্তু দুটো গোলার্ধ পাচ্ছি এবং ইকুয়েটারটাকে আমরা বলি অক্ষরেখা। আর যদি উত্তর থেকে দক্ষিণ বরাবর আমি আরেকটা লাইন ড্র করলাম, যেটাকে আমরা বাংলায় বলি দ্রাঘিমা রেখা আর ইংরেজিতে বলি লঙ্গিটিউড। তো লঙ্গিটিউডের রেসপেক্টে যদি দেখি, তাহলে তো আমরা দুটো হেমিস্ফিয়ারে ডিভাইড করতে পারছি, একটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমরা মোট কতগুলো পাচ্ছি? আমরা মোট পাচ্ছি 4টে, 4। যারা 4 অ্যান্সার দিয়েছিলে একদম সঠিক বলেছো, যে যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু অন দ্য বেসিস অফ ল্যাটিটিউড দুটো, অন দ্য বেসিস অফ লঙ্গিটিউড দুটো, তার মানে টোটাল হচ্ছে 4টে আমরা পৃথিবীকে 4টি গোলার্ধে ভাগ করতে পারছি অক্ষরেখার ভিত্তিতে এবং দ্রাঘিমা রেখার ভিত্তিতে মিলে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেবো এর মধ্যে ভারতের অবস্থানটা এক্স্যাক্টলি কোন জায়গায়। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এত ইজি কোশ্চেন কি পরীক্ষায় আসে? আসে, এত ইজি কোশ্চেনও পরীক্ষায় আসে এবং এসেওছে। তো সেখানে আমরা একটু দেখে নিই। আমি নাম্বারিং করছি 1, 2, 3 অ্যান্ড 4। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 4টে নাম্বারিং করলাম, এই রেসপেক্টে যদি জানতে চাই ভারতের অবস্থানটা কত নম্বরে, জাস্ট নাম্বারটাকে তোমরা টাইপ করে দাও যে ভারত এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছে। অলরেডি সঠিক উত্তর পাচ্ছি 2। বা থ্যাংক ইউ ম্যাক্সিমাম জন, এবং সকলেই এখানে 100 to 100% প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, দুটো মানে 2 নম্বর স্থানে। তাহলে যদি 2 নম্বর স্থানটাকে ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে নর্থ ইস্টার্ন, তার মানে আমার প্রথম পয়েন্ট যেটা আসছে, ইন্ডিয়া লাইস ইন নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। একদমই ঠিক। তার মানে এর ভিত্তিতে যদি আমরা দুটো পয়েন্ট দেখি, অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড আর অ্যাকর্ডিং টু লঙ্গিটিউড, দেখো অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড মানে অক্ষরেখার ভিত্তিতে অবশ্যই আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে নর্দার্ন, আর ল্যাটিটিউডের রেসপেক্টে সরি হ্যাঁ নর্দার্ন ঠিকই আছে, আর লঙ্গিটিউডের রেসপেক্টে হচ্ছে ইস্টার্ন। তাহলে উত্তর পূর্ব, এই ভিত্তিতে হচ্ছে উত্তরটা। এবারে যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া। এবং সেখানে আমরা যে জায়গাটায় নজর দেব সেটা হচ্ছে ভারতের চারদিকে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগত বিস্তার এবং সেটা শেষ প্রান্ত, তার মানটি কত, এবং তার সাথে আমরা কতগুলো ইনফরমেশন একই সাথে জেনে নেব। বিষয়টা দেখা যাক। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা ম্যাপ ড্র করে নিতে হবে, যাতে বিষয়টা আমরা সহজেই বুঝতে পারি। দেখো ইন্ডিয়ার ম্যাপের রেসপেক্টে আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড। তাহলে নর্দার্ন মোস্ট যে ল্যাটিটিউড, তার সাপেক্ষে আমরা আরো বেশি কয়েকটা ইনফরমেশন জানবো। ফার্স্ট হচ্ছে নর্দার্ন মোস্ট ল্যাটিটিউডের ভ্যালু কত, তো বলা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট, ক্যাপিটাল এন, আর ব্র্যাকেটে আমি লিখলাম নর্থ। এটা হচ্ছে নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড, ভারতের উত্তরতম অক্ষরেখা। ভারতের যখন দক্ষিণতম অক্ষরেখা আসছি, তখন সেক্ষেত্রে আমাদের জানতে হবে এবং সেক্ষেত্রে দুটো উত্তর হবে। কিন্তু তার আগে আমরা যেটা জানবো নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড, এবং তার সাথেই আমরা জানবো নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড এবং
এখানে সাউদার্ন মোস্ট ল্যাটিটিউডের মধ্যে যেমন ধরো 8 ডিগ্রি 4 মিনিট ক্যাপিটাল এন আর ব্র্যাকেটে লিখলাম আমরা সাউথ। এখন দুটোর ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল করতে হবে যে এইরকম ভ্যালু অনেকেই সহজে পরীক্ষায় যখন আসে তখন অপশন গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিরকম সেই জায়গাটা দেখে না। এখানে আমি লিখেছি 37 ডিগ্রি 6 মিনিট ক্যাপিটাল এন, আর এখানেও লিখেছি 8 ডিগ্রি 4 মিনিট ক্যাপিটাল এন। কেন লিখলাম? তার কারণ হচ্ছে এটা ভারতের উত্তর গোলার্ধে অবস্থানকে নির্দেশ করছে, ভারত নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। আর এখানে আমি ব্র্যাকেটে নর্থ আর এখানে ব্র্যাকেটে সাউথ কেন লিখলাম? কারণ অ্যাকর্ডিং টু পজিশন এই স্থানটি হচ্ছে ভারতের উত্তরে, ওই জন্য ব্র্যাকেটে নর্থ, আর এই স্থানটি হচ্ছে ভারতের দক্ষিণে, ওই জন্য ব্র্যাকেটে সাউথ। কিন্তু ভারত উত্তর গোলার্ধে আছে বলে এখানেও ক্যাপিটাল এন দিয়ে নর্থকে ইন্ডিকেট করা হয়েছে, এখানেও ক্যাপিটাল এন দিয়ে নর্থকে ইন্ডিকেট করা হয়েছে। এবং এইটা হচ্ছে গিয়ে ভারতের মূল ভূখণ্ডে মেনল্যান্ড অফ ইন্ডিয়ার অক্ষরেখাগত বিস্তার। এবারে আমরা যে জায়গাটায় চলে আসবো সেটা হচ্ছে দ্রাঘিমা রেখাগত বিস্তার। কিন্তু তোমরা এটা খাতায় লিখবে কিভাবে? অলরেডি আশা করি তোমরা ডায়াগ্রাম অনেকেই করেছো, তাও বলে দিই এটা লিখবে এরকম ভাবে। আমি একটা বলে দিচ্ছি, পরেরটা আশা করি তোমরা নোট করতে পারবে। তোমরা খাতায় নোট করবে জিওগ্রাফিক্যাল লোকেশন, এবং এটা লেখার পর তোমরা ফার্স্টে লিখবে ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট মানে বিস্তার, এবং সেখানে ভ্যালুটা 37 ডিগ্রি 6 মিনিট ক্যাপিটাল এন ব্র্যাকেটে নর্থ টু 8 ডিগ্রি 4 মিনিট ক্যাপিটাল এন ব্র্যাকেটে সাউথ। ঠিক এইভাবে ওখানে যখন লিখবে তখন লংগিটিউড করে দেবে, এই ল্যাটিটিউডিনালটাকে লংগিটিউড করে দেবে। ঠিক আছে, এইভাবে লিখে রাখো। চলে আসছি আমরা দ্রাঘিমা রেখাগত বিস্তার, এবং সেখানে দেখে নিই এটা হচ্ছে ভারতের পশ্চিম দিক, এবং ভারতের পশ্চিম দিকের সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে সেখানে দ্রাঘিমার মানটি কত পারা যাবে কি? কেউ ট্রাই করতে পারে, এবং এক্সাক্ট আমি পুরোটা চাই কিন্তু। এখন ডিগ্রিটা লেখা সম্ভব হবে না, ওটা পয়েন্ট দিয়ে ইন্ডিকেট করে দাও, আমি বুঝে নেব। ওয়েস্টার্ন মোস্ট লংগিটিউড অফ ইন্ডিয়া, পয়েন্ট দিয়ে ইন্ডিকেট করে দাও, আমি বুঝে নেব। ভ্যালুটা ঠিক হলেই হলো। আচ্ছা 68.7 একজন লিখেছো, আর একজন লিখেছো 72। আর কোনো উত্তর আমি আচ্ছা 68.7। ওকে ঠিক আছে, উত্তর ঠিক আছে। আমরা একটু দেখে নিই যে ভ্যালুটা কত। ভ্যালুটা হচ্ছে ঠিকই বলেছো 68 ডিগ্রি 07 মিনিট। এরপরে কি লিখবো? যেহেতু ভারত পূর্ব গোলার্ধে তাই আমরা এখানে ব্র্যাকেটে লিখছি ই, আর ব্র্যাকেটে কত কি লিখবো? এটা ভারতের কোন দিক? পশ্চিম দিক, তাই আমরা লিখলাম ওয়েস্ট। ঠিক এইভাবে এদিকে চলে আসি 97 ডিগ্রি 25 মিনিট। এখানে কি লিখবো? এটাও পূর্ব দিক, ওই জন্য ক্যাপিটাল ই, আর ব্র্যাকেটে কি লিখছি আমরা? এটা ভারতের পূর্ব দিক, তাই ইস্ট। হয়ে গেল। ভারতের চারটে দিকের চারটে মান আমরা পেয়ে গেলাম, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগত বিস্তার। ওটাও লেখার সময় এখানে লংগিটিউডিনাল এক্সটেন্ট লিখে এই ভ্যালুটা লেখার পরে TO2 লিখে এই ভ্যালুটাকে লিখে নাও, তাহলে কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে। এবারে আমরা যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে ভারতের চারটে দিকের যে চারটে স্থান, মানে শেষ প্রান্ত, উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম, আমরা সেই এক্সট্রিম পয়েন্টস অফ ইন্ডিয়া এই বিষয়টাকে একটু ফলো করব। তাহলে নেক্সট আমাদের পয়েন্ট হবে সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্টস অফ ইন্ডিয়া। এক্সট্রিম পয়েন্টস অফ ইন্ডিয়ার মধ্যে আমরা প্রথমেই যে পয়েন্টটা নোট করব সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তো নর্দার্ন মোস্ট পয়েন্ট একটুখানি লেখো, ফার্স্ট পয়েন্ট দিয়ে লেখো নর্দার্ন মোস্ট পয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে যে নর্দার্ন মোস্ট পয়েন্ট সেটি উত্তরতম বিন্দু, উত্তরতম স্থান, সেই স্থানটা থেকে আমরা কি কি ইনফরমেশন জানবো। দেখো কি কি জানবো আগে সেটা জেনে নেব। সেটা হচ্ছে স্থানটির নাম কি, তারপরে হচ্ছে সেই স্থানটি বর্তমানে ভারতের কোথায় অবস্থান করছে, সেই স্থানটি মানে কোথায় মানে কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল, সেই স্থানটি সেখানকার কোন জেলাতে অবস্থান করছে, এবং সেই স্থানটির অক্ষরেখা বা দ্রাঘিমা রেখাগত মানটি কত। তাহলে প্রত্যেকটার থেকে অন্তত পক্ষে আমরা চারটি ইনফরমেশন জানবো। তোমরা যেটা করতে পারো
সাপোজ বলি তোমরা এটা করতে পারো, খাতার মধ্যে এরকম ভাবে জাস্ট হেডিং করে নিতে পারো নর্দার্ন মোস্ট পয়েন্ট, তারপরে লিখছো যে লোকেশন, তারপরে লিখবে স্টেট বা ইউটি, আর লাস্টে লিখবে ডিস্ট্রিক্ট। আর আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারো, আমি লিখিনি, সেটা হচ্ছে ভ্যালু, লঙ্গিটিউডানাল অর ল্যাটিটিউডানাল ভ্যালু বা কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস বললে আবার দুটো চলে আসে, লঙ্গিটিউডানাল অর ল্যাটিটিউডানাল ভ্যালু, এটা লিখতে পারো। তো আমরা একটু দেখে নিই, ফার্স্ট যেটা যাচ্ছি সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। পারা যাবে? নামটা কি হবে? চেষ্টা করতে পারো। নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, লাদাখ, ইন্দিরা কল, ইন্দিরা কল। আচ্ছা, পয়েন্ট যেহেতু বলছে একটি নির্দিষ্ট স্থানের কথা বলছে, তো সেক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ইন্দিরা কল। একদম সঠিক বলেছো। আমরা তাহলে এখানে কিভাবে জানবো বিষয়টা? আমি প্রথমটা এক্সাম্পল হিসেবে লিখছি, আশা করি পরের গুলো তোমরা বুঝতে পারবে। তাহলে ফার্স্টে নর্দার্ন মোস্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্টে আমরা লিখছি, তোমরা নিশ্চয়ই নর্দার্ন মোস্ট পয়েন্ট কথাটা লিখে নিয়েছো। তারপর থেকে বলছি, এখানে লেখা হবে ইন্দিরা কল, একদম ঠিক। এবারে চলে যাচ্ছি স্টেট অবলিক ইউটি। এখন বিষয়টা হচ্ছে এই স্থানটি বর্তমানে কোথায় রয়েছে। তো এখানে আমরা দুটো ইনফরমেশন লিখব। কোন দুটো ইনফরমেশন লিখবো সেটাকে একটু ভালো করে আগে বুঝে নাও। আমরা এখানে যে জায়গাটা লিখবো ইন্দিরা কল, বেসিক্যালি বা প্র্যাকটিক্যালি সেই স্থানটি রয়েছে পাক অকুপাইড কাশ্মীর। কিন্তু আমরা যদি ঠিক 1 বছর আগের ঘটনাটার দিকে একটু নজর দিই, তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে 2019 সালে এই পার্টিকুলার জায়গায় যে স্টেটটা ছিল, রাজ্যটা ছিল জম্মু কাশ্মীর, এবং এখন তো এই স্থানটি নিয়ে প্রচুর পরিমাণে আলোচনাও চলছে। তো জম্মু কাশ্মীর যে রাজ্যটা ছিল, সেই রাজ্যটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। কি কি? একটা হচ্ছে লাদাখ, আরেকটা হচ্ছে জম্মু কাশ্মীর। এবং সেটা করা হয়েছে কবে? সেটা করা হয়েছে 31 অক্টোবর 2019, 2019 সালের 31শে অক্টোবর করা হয়েছে। 5th অগস্ট 2019 যেটা ঠিক করা হয়েছিল যে এই রাজ্যটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, তার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং প্রস্তাবটা পাস হয়ে সেটা কার্যকর হয়েছিল 31 অক্টোবর 2019। এবং 2019 সালে যখন দুটো আলাদা আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হলো, তো তারপরে 5th নভেম্বর 2019, আবারও বলছি 5th নভেম্বর 2019, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নতুন ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপ পাবলিশ করলো। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নিউ পলিটিক্যাল ম্যাপ পাবলিশ করলো, যেখানে বর্তমানে লাদাখ এবং জম্মু কাশ্মীরের যে সীমানাটা সেটা দেখানো হয়েছিল। এবং সেটা কিরকম আমি চেষ্টা করছি সেরকম দেখানোর, একদম প্রপার হয়তো হবে না। এইরকম ভাবে অবস্থান করছে এই পোর্শনটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর বাকি যেটুখানি পোর্শন আমি দেখো ডট দিয়ে মার্ক করছি, এই পোর্শনটিকে দেখানো হয়েছে লাদাখ হিসেবে। এখন বিষয়টা হচ্ছে যদি দেখি, আমরা জানি এই পূর্ব দিকে সীমানা আকসাই চীনের সীমানার কাছে, যেটা গলওয়ান ভ্যালি, সেখানে এখন বর্তমানের পরিস্থিতি মারাত্মক পরিমাণে উত্তপ্ত। সেই দিকটা আবার চীনের দখলে, যেখানে এলএসি দিয়ে ভাগ করা আছে। আর যেটা উত্তরতম বিন্দু হিসেবে ধরা হচ্ছে যে পয়েন্টটা, সেটা কিন্তু বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরের আন্ডার। কিন্তু কি এই অঞ্চল বা এই বিতর্কিত স্থানের যখন পরীক্ষায় প্রশ্ন আসে, তখন সাধারণ তথ্যটা দেওয়া থাকে যে নর্দার্ন মোস্ট পয়েন্ট, দেখবে তোমরা এক্ষুনি যে উত্তরটা দিয়েছো ইন্দিরা কল, বেসিক্যালি সেটা পিওকের মধ্যে পড়ছে। তো আমরা এখানে লোকেশনে মানে স্টেট অবজেক্ট ইউটিতে যেটা লিখবো সেটা হচ্ছে ইন্ডিয়ার ফেভারে এক্স্যাক্টলি সেই স্থানটির নাম কি সেইটা লিখবো। আর তার সাথে আমি তোমাদের বলেছি দুটো পয়েন্ট আমি তোমাদের লেখাবো। আরেকটা লেখাবো এই কারণেই কারণ বিষয়টা প্রপার জানাটা খুব প্রয়োজন। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যখন ক্রস করবে, এই সমস্ত জায়গাগুলো খুব ক্রস করার জায়গা, ইন্টারভিউয়ারদের খুব পছন্দের স্থান ক্রস করার জন্য। তো যখন করবে তখন যাতে তোমরা প্রপারলি উত্তরটা দিতে পারো, যার জন্য দুটো পয়েন্ট। আমি পয়েন্টগুলো লিখি তারপরে বিষয়টা বলছি।
আমরা ফার্স্ট পয়েন্টে যেটা লিখছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ফেভারে, তাহলে ইন্দিরা কল সেটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোথায় অবস্থান করছে, তো বলা হচ্ছে সেটা আছে লাদাখে। আচ্ছা, লাদাখের কোন ডিস্ট্রিক্টে রয়েছে, সেটার উত্তরে বলা হচ্ছে লে, লাদাখের লেতে রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এর রেসপেক্টে, মানে ভারতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারত এই স্থানটিকে নিজের বলে দাবি করছে। পাক অকুপাইড কাশ্মীর সেটা পাকিস্তান ইললিগালি ক্যাপচার করে রেখেছে, সেই রেসপেক্টিভে ইন্ডিয়া বলছে যে ওই স্থানটি বর্তমানে লাদাখের লে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। কিন্তু প্রপারলি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখলে সেখানে উত্তর কি হবে, সেখানের উত্তর হবে স্টেট অবলিগিউটির জায়গাটায় আমরা নামটা যেটা পাবো সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, সেই পোর্শনটা, এবং ডিস্ট্রিক্টের জায়গায় যে নামটা পাবো সেটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান। স্থানটির নাম কিন্তু অবশ্যই গিলগিট বাল্টিস্তান। কয়েক মাস আগে, বেশি না, মার্চ বা এপ্রিল মাস নাগাদ একটা খবর এসেছিল, তোমরা নিশ্চয়ই ফলো করেছো, সেখানে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বাল্টিস্তানের ওয়েদার আপডেট দিয়েছে। তখন থেকে শুরু হয়েছিল ওয়েদার আপডেট দেওয়া, এবং এটাও বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ মিডিয়া বা নিউজ পেপারের মারফত আমরা জানতে পেরেছি। এবং সেখানে এটাই বলা হচ্ছে যে গিলগিট বাল্টিস্তানের আবহাওয়ার হঠাৎ করে সাধারণত পূর্বাভাস দেওয়া, যেটা হয়তো প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান, তাদের দুটো দেশের ক্ষেত্রেই বিষয়টা মেনে নেওয়া সম্ভব হয়। তো এগুলো কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এটা পুরো বিষয়টাকে আল্লাহ একটা রিলেশনের রেসপেক্টে, যে এই তথ্যগুলো কিন্তু তোমাদের প্রপার জানাটা প্রয়োজন। তাহলে এখন প্রশ্ন হবে যে স্যার, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্দিরা কল কোথায় অবস্থিত, এবং সেখানে যদি আমার লাদাখ আর পিওকে দুটোই পরীক্ষায় অপশনে দেয়, আমরা কোন উত্তরটা করবো, এটা হচ্ছে মেন জায়গা যে আমরা কোন উত্তরটা করবো। তাহলে এখানে আমি কি বললাম, দুটো দৃষ্টিভঙ্গি মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে স্থানটি আমার, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামে যখন এই কোশ্চেনটা পাবো, তাহলে কোন উত্তরটা করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? তো সেই জায়গাটা খেয়াল রেখো, আমি যেন দুটো তথ্যই তোমাদেরকে লিখিয়ে দেব। এই একটা জায়গা আছে বিতর্কিত, ওই জন্য এটা বললাম। আর আমরা যেটা জানলাম এর ভ্যালু কত, 37°6' নর্থ। এবারে আমি চলে আসি, চারটি ইনফরমেশন জানা হয়ে গেল, চলে আসি আমি সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি, কি হবে উত্তর, চেষ্টা করো। আমি এই জায়গাটাকে মুছে ফেললাম, আশা করি টেবিলটা তোমরা পেয়ে গেছো, পরের ইনফরমেশন গুলো বলবো, জাস্ট কলামে পুট করে দেবো। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, উত্তরটা কি হবে? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে, একদমই ঠিক। আমি যেহেতু এখানে প্রশ্নটা করেছিলাম যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, যেহেতু শব্দটার মধ্যে বা সেন্টেন্সটার মধ্যে, শব্দ বলবো না, সেন্টেন্সটার মধ্যে মেনল্যান্ড কথাটা উল্লেখ করিনি, তাই অবশ্যই কিন্তু সেটা ইন্দিরা পয়েন্ট হবে। তাহলে ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? আমরা জানি এইরকম জায়গা জুড়ে অবস্থান করছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এবং তার একদম দক্ষিণে রয়েছে ইন্দিরা পয়েন্ট। আমরা তাহলে লোকেশনে লিখলাম ইন্দিরা পয়েন্ট, কিন্তু ইন্দিরা পয়েন্টের কি আর কোনো বিকল্প নাম আছে? এনি অ্যানাদার নেম অফ ইন্দিরা পয়েন্ট? যদি থাকে, যদি জানা থাকে, তাহলে একটু বলতে পারো, বলো যে কি হতে পারে, আর কি নাম আছে? অবশ্যই পিগম্যালিয়ান পয়েন্ট। এবং তোমাদের বলে রাখি, স্থানটির আরো একটি নাম আছে, সেই নামটা হচ্ছে লা হেনসিং। আমি স্পেলিংটাকে একটু বোর্ডে নোট করছি। ইন্দিরা পয়েন্ট, এই স্থানটির যত অল্টারনেটিভ নাম আছে আমাদের জেনে রাখতে হবে, যেহেতু পরীক্ষাটার নাম মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা নাম জেনে গেলাম, বাকি দুটো জানলাম না, পরীক্ষা যদি আসে না জানা থাকলে আমরা উত্তর করতে পারবো। তাহলে এই স্থানটির নাম আমরা পাচ্ছি পিগম্যালিয়ান পয়েন্ট। আর আমরা কি পাচ্ছি, এই স্থানটার আর কি নাম পাচ্ছি, সেটা হচ্ছে লা হেনসিং। এই একই স্থানেরই কিন্তু দুটো নাম, ইন্দিরা পয়েন্টেরই কিন্তু দুটো নাম, লা হেনসিং আর পিগম্যালিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। এবার আমরা কি কি কেন বলছি, তার কারণ এই স্থানটির মান হচ্ছে 6
ডিগ্রি 45 মিনিট নর্থ। দেখো এখানে লেখা হয়েছিল 8 ডিগ্রি 4 মিনিট, এখানে লেখা হয়েছে 6 ডিগ্রি 45 মিনিট, তাহলে এবারে যে বিষয়টায় আসবো আমরা, সেটা হচ্ছে সেই স্থানটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত। ইন্দিরা পয়েন্ট, ইট ইজ লোকেটেড ইন হুইচ আইল্যান্ড অফ ইন্দিরা পয়েন্ট, এই আন্দামান নিকোবর। আচ্ছা, উত্তর পেয়েছি, দুজন উত্তর দিয়েছো, এবং সেক্ষেত্রে উত্তরটা আমার মনে হলো সঠিক। আমি দূর থেকে দেখছি, যদি বা ডেস্কটপ থেকে তো দূরে আছি, তো অ্যান্সার হবে গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর আইল্যান্ড, এটা আন্দামান নিকোবরে অবস্থিত। তাহলে আমরা 4টে পয়েন্টে নোট করলাম বিষয়টার ক্ষেত্রে। চলে যাচ্ছে আমরা পরের পয়েন্টে। আবার আমরা লিখব সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ব্র্যাকেটেড মেনল্যান্ড বা অ্যাকর্ডিং টু মেনল্যান্ড, যে কোনো একটা। সাউদার্ন মোস্ট পয়েন্ট ব্র্যাকেটে মেনল্যান্ড, এটুখানি লিখে রাখবো। আগেরটা যেহেতু লেখা হয়েছে, এটা মেনল্যান্ড লিখে রাখলেই হবে। তাহলে মেনল্যান্ডের রেসপেক্টে, মেনল্যান্ডে অলরেডি একজন নাম, ও ভেরি গুড, ভেরি গুড। আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর পাচ্ছি, খুব খুশি হলাম। তো সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে কন্যাকুমারী। তো কন্যাকুমারী, এটাকে আমরা কেপ অফ কন্যাকুমারীও বলতে পারি বা কেপ কমোরিনও বলতে পারি। ভেরি গুড অয়ন, একদম সঠিক, কেপ কমোরিন বলার সাথে আগে উত্তর পাচ্ছি। তো কেপ কমোরিন বা কেপ অফ কন্যাকুমারী। তো এই যে কেপ কমোরিন, তাহলে এটা আমরা ওখানে লিখে ফেললাম লোকেশনে। পরের পয়েন্টে আমরা স্টেট অবলিগিউটি, সেক্ষেত্রে কি হবে নামটা, স্টেট অবলিগিউটি, কেপ কমোরিন বা কেপ অফ কন্যাকুমারী, ইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। কি পেলাম উত্তর, তামিলনাড়ু, তামিলনাড়ু, তামিল, হ্যাঁ তামিল, ঠিক আছে বুঝে নিচ্ছি, তামিলনাড়ু, অসুবিধা নেই। ভেরি গুড অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে স্টেট অবলিগিউটিতে তামিলনাড়ু। এবার চলে আসি তার পাশেরটা, এটা কোন জেলাতে অবস্থিত, তামিলনাড়ুর কোন জেলায় রয়েছে। কি হতে পারে উত্তর, তামিলনাড়ুর কোন জেলাতে কেপ কমোরিন অবস্থান করছে। বলি, লেখো কন্যাকুমারী ডিস্ট্রিক্ট, যেটা উত্তর সেখানেই প্রশ্ন উত্তর লুকিয়ে রয়েছে। কন্যাকুমারী ডিস্ট্রিক্ট, তামিলনাড়ুর কন্যাকুমারিকা জেলাতেই কিন্তু কেপ কমোরিন অবস্থিত। একদম ওটাই লিখে ফেলো, কন্যাকুমারী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তাহলে আমরা 4টে ইনফরমেশন জানলাম। এবার আমরা যেটা জানবো তোমাদেরকে বলি, এটার সাথে আমি আরেকটা বোনাস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। মানে সাউদার্ন মোস্ট পয়েন্ট অ্যাকর্ডিং টু মেনল্যান্ডের যে কলামটা কমপ্লিট করেছো, তার সাথে আমরা আরেকটা বোনাস ইনফরমেশন জানবো। কি ইনফরমেশন, প্রশ্নটা একটু বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরো পরীক্ষায় এমন প্রশ্ন এলো যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কন্যাকুমারিকা অন্তরীপ। অন্তরীপ শব্দটির অর্থ কি? Southernmost point according to mainland of India is called Cape Comorin. Full stop. What is the meaning of Cape? এটা কিন্তু জিওগ্রাফিক্যাল মিনিংটা অবশ্যই জানতে হবে যে কেপ শব্দটির অর্থ কি। পারা যাবে কি? কেপ শব্দটির অর্থ কি? যদিও বা এটা টাইপ করতে গেলে অনেকটা সময় চলে যাবে মনে হয়, আমি বলি উত্তরটা বলি। আচ্ছা, গুহা, একজন লিখেছো গুহা, সম্ভবত মনে হয় সৌম্যদ্বীপ বা কিছু একটা নাম দেখলাম। আর কেউ? আচ্ছা, কি লিখলে? যেটা জলের মধ্যে থাকে, একজন লিখেছো ল্যান্ড যেটা সি দ্বারা ঘেরা, আর একজন লিখেছো অন্তরীপ। আচ্ছা বলি, অন্তরীপ কথাটা হচ্ছে তার বাংলা অর্থ, কিন্তু বিষয়টা কি সেটা হবে না, কারণ ওখানে পরীক্ষায় কখনো কেপ থাকলে অন্তরীপ, অন্তরীপ থাকলে কেপ, এটা দেবে না। তো অনেকেই ট্রাই করলে এবার উত্তরটাই বলি। এবং এখানে একজন বলেছে যেটা জল দিয়ে ঘেরা থাকে, হ্যাঁ অবশ্যই জল দিয়ে ঘেরা, এটা ঠিক কথাই।
কিন্তু একটা প্রবাদ আছে, একটা ভূখণ্ড যার 3 দিক জল দিয়ে ঘেরা তাকে বলা হয় পেনিনসুলার বা উপদ্বীপ, যেটা হচ্ছে ভারতের দক্ষিণের অংশটা। এই গুজরাট থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে ত্রিভুজাকৃতি অংশ, এই পুরো অংশটাকে বলা হয় পেনিনসুলার বা উপদ্বীপ, যার 3 দিক জল দ্বারা বেষ্টিত। কিন্তু আমরা যেটা জানছি সেটা হচ্ছে একদম দক্ষিণের নিচের দিকের যে পয়েন্ট, এটা কি? কেপ শব্দটির অর্থ কি একটু নোট করে নাও। লাইনটা আমি দুবার বলবো, একবার বাংলা একবার ইংরেজিতে, আশা করি নোট করে নিতে পারবে। আর নয়তো রেকর্ড থাকবে, তোমরা সেটাও পেয়ে যাবে, অসুবিধা হবে না। কেপ কি? কেপ ইজ আ পয়েন্ট, কেপ ইজ আ পয়েন্ট joins three-sided of water bodies, joins three-sided of water bodies। অন্তরীপ হলো একটি বিন্দু বা একটি স্থান যেটি 3 দিকে, অন্তরীপ হলো একটি স্থান যেটি 3 দিকে জলভাগের মিলন স্থলকে চিহ্নিত করে, জলভাগের মিলন স্থলকে চিহ্নিত করে। একটু দেখে নাও, এদিকে রয়েছে আমরা জানি অ্যারাবিয়ান সি, এখানে রয়েছে বে অফ বেঙ্গল, নিচে ইন্ডিয়ান ওশেন। তো 3টে দিকে জলভাগ এসে মিট করছে কোথায়? তো এক কথায় আমরা বলবো যে পয়েন্টটাতে। তো সেটাই হচ্ছে গিয়ে কেপ, বা যেটাকে আমরা বলছি অন্তরীপ। যেমন সাউথ আফ্রিকা, তার নিচের দিকে রয়েছে কেপ অফ গুড হোপ, যেটাকে আমরা উত্তম আশা অন্তরীপ বলি। তোমরা যদি একটু খেয়াল করো দেখবে দক্ষিণ আমেরিকার নিচের দিকটা ট্রায়াঙ্গেল হয়ে নেমে গেছে নিচের দিকটা, একদম নিচের যে স্থানটা, দ্যাট ইজ কল্ড হর্ন, কেপ হর্ন, যেটাকে আমরা হর্ন অন্তরীপ বলি। সবটাই 3 দিকে জলভাগের মিডলটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা জানলাম। চলে আসি ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, স্থানটির নাম কি? স্থানটির ভ্যালু কত? একদম ঠিক, অলরেডি একজন পুরো সেন্টেন্সটাকে টাইপ করে দিয়েছো, বাকিরা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারবে এটাকে। তো আমরা চলে আসি ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এবং সেটা হচ্ছে গুহার মোটার। ভেরি গুড, থ্যাংক ইউ। স্থানটার নাম হচ্ছে গুহার মোটার। এর আরো নাম আছে, কি নাম? গুহার মোটার বা গুহার মতি বা স্যার ক্রিক। স্যার ক্রিক হিসেবে স্থানটাকে বা রিজিয়নটাকে ইন্ডিকেট করা হয়। আমরা একটু দেখে নিই পজিশনটা। তো যে জায়গাটায় রয়েছে এই পয়েন্টটা, এবং এটা হচ্ছে গুহার মোটার, স্যার ক্রিক, গুহার মতি, এই 5টা নামই আমাদের এক্ষেত্রে, এই 3টে নামই আমাদের এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, স্থানটি কোথায় রয়েছে, কোন রাজ্যে? উত্তর আসছে গুজরাট বা গুজরাট। আচ্ছা, স্থানটি গুজরাটের কোন ডিস্ট্রিক্টে রয়েছে? কি হবে উত্তর? কোন জেলাতে রয়েছে? ভেরি গুড, কচ্ছ, কে ইউ টি সি এইচ সি ডাবল এইচ, কচ্ছ ডিস্ট্রিক্টে রয়েছে স্থানটি। আর স্থানটির ভ্যালু এখানেই লেখা আছে, নোট করে নাও। চলে আসছি আমরা পূর্বতম বিন্দু, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের পূর্বতম বিন্দু। একদম ঠিক, সলিল মন্ডল উত্তর দিয়েছো। যদি না নামটা ভুল পড়ে থাকি, নাম যদি ভুল পড়ি কিছু মনে করো না, আমি ডেস্কটপ থেকে বেশ কিছুটা দূরত্বে আছি, হয়তো একটু দূর থেকে দেখার জন্য নাম ভুল করতে পারি, ওটা কিছু মনে করবে না। তো সেখানে আমরা এটা আসছি ইস্টার্ন মোস্ট পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে কিবিথু। দেখো কিবিথু এই স্থানটির বাকি ইনফরমেশন গুলো, কিবিথু যেখানে রয়েছে সেটা কোন রাজ্য এবং কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, অরুণাচল প্রদেশ, আঞ্জো ডিস্ট্রিক্ট, একদম সঠিক বলেছো। আমি ডিস্ট্রিক্টটার নাম লিখে দিই, ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আঞ্জো, ANJAW, আঞ্জো ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। ভ্যালু এখানে লেখা আছে, তোমরা লিখে নাও। তাহলে আমরা 4টে দিকের ইনফরমেশন ফুল জেনে ফেললাম, একদম রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা, স্থানটির মান, স্থানটির নাম, সবটাই কমপ্লিটলি জানলাম। তার সাথে বোনাস হিসেবে আমরা কেপের মানেটাও জেনে নিলাম। এবারে আমরা যে বিষয়টা আসবো
এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমরা যদি ঘাটো কোশ্চেন, প্রতি বছর এই পোর্শনটা থেকে প্রশ্ন হয়। এই পোর্শন, ভারতকে মাঝ বরাবর ছেদ করেছে একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, এবং সেই অক্ষরেখাটার একটা বিশেষ দিন আমরা গতকাল অতিক্রম করে এসেছি। অক্ষরেখাটার নাম কি? অক্ষরেখাটাকে আমরা ইংরেজিতে বলি ট্রপিক অফ ক্যান্সার, আর বাংলায় বলি কর্কট ক্রান্তি রেখা। আমি কেন বললাম যে গতকাল আমরা একটা বিশেষ দিন অতিক্রম করে এসেছি, তার কারণ গতকাল ছিল সামার সলস্টিস, যেটাকে আমরা কর্কট সংক্রান্তি বলে থাকি। বলা হয় 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, যে কারণের জন্য উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি বিরাজ করে। এবং অলরেডি দেখলাম একজন ভ্যালুও লিখেছো, একদম সঠিক ভ্যালু লিখেছো, এবং ভ্যালুটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর কর্কট ক্রান্তি রেখা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে স্যার এখান থেকে কি কি প্রশ্ন হয়। এখান থেকে যে প্রশ্নগুলো হয় আমরা সেগুলো ধাপে ধাপে জানবো। প্রথম যেটা, কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করেছে, মানে হাউ মেনি নাম্বার অফ স্টেটস। ওকে, 4 জন থেকে 5 জন উত্তর দিয়েছো, এবং এখনো পর্যন্ত পাওয়া উত্তর অনুযায়ী প্রত্যেকেই সঠিক। 8টি স্টেটের ওপর দিয়ে ক্রস করেছে, একদম ঠিক, 8 স্টেটস। আমরা এই 8টা রাজ্যকে আমরা পশ্চিম থেকে পূর্ব কিংবা পূর্ব থেকে পশ্চিম বরাবর পরপর জানি। পরপর জানাটা অত্যন্ত প্রয়োজন, তার কারণ হচ্ছে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে নিম্নলিখিত কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এই করেনি যখন প্রশ্ন হয় তখনই কিন্তু সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারো তাহলে খুব দ্রুত কিন্তু মেমোরাইজ করতে পারবে, এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ফলত সহজেই 4টে অপশনের মধ্যে একটা সেই অপশন যেটা কারেক্ট হবে তোমার প্রশ্নের সাপেক্ষে, সেটা খুঁজেও দ্রুত বার করতে পারবে। তাহলে আমরা সেটা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যাই। পরপর আমি বলি, যদি আমি সিকোয়েন্স ব্রেক করি বা কোন স্টেটের নাম বলতে ভুলে যাই, অবশ্যই সেটা নোট করবে এবং সেটা আমাকে বলবে। চলে আসছি আমরা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর। একদম প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে গুজরাট। একটু নোট করে নাও, তোমরা নিশ্চয়ই লিখেছো যে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, এই লাইনটা লিখে নাও। ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, হাইফেন দাও, পাসেস থ্রু হাইফেন দাও, দিয়ে ব্র্যাকেটে লিখে নাও 8 স্টেটস। এটা মনে রাখাটা প্রয়োজন, 8টা রাজ্য। এবার 8টা রাজ্য কি কি, পরপর নামগুলো বলছি। ফার্স্ট গুজরাট, দেন রাজস্থান, এমপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, 8টা হয়েছে তো? পরপর হয়েছে, একটু জানিও। 8টা পরপর সিকোয়েন্সলি প্রত্যেকের নোট করেছো আশা করি। ওকে, থ্যাংক ইউ তন্ময়। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টা জানবো, এটা তো জানলাম ভারতের কোথা দিয়ে ক্রস করেছে। এরকমই আরো একটা গুরুত্বপূর্ণ রেখা রয়েছে, এবং তোমাদের বলে রাখি গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা রয়েছে, যার ভিত্তিতে আমরা ভারতের অফিসিয়াল টাইমটাকে ক্যালকুলেট করি, এবং সেই গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাটির নাম কি এবং সেটির মান কত সেটাই জানি। ট্রপিক অফ ক্যাপ্রিকন একজন লিখেছো, না ওটা হবে না। আরেকজন লিখেছো মূল মধ্যরেখা, না হবে না। একজন লিখেছো 82.5 অয়ন মাইতি, 82.5 তন্ময় মন্ডল। ওকে, বলি উত্তরটা, দুজনের উত্তর সঠিক আছে। বিষয়টা একটু দেখে নি কোন জায়গা বরাবর গেছে। দেখো, ভারতের মাঝ বরাবর এইভাবে পাস করেছে আরো একটি গুরুত্বপূর্ণ রেখা, যে রেখাটির মান 82 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, 82 ডিগ্রি 30 মিনিট, ভালো কথা। এরপর কি লিখবো, যেহেতু এটা লঙ্গিটিউড করছি,
ভেরি গুড, ইস্ট। এরপরে হচ্ছে ইস্ট, কারণ আমরা ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছি, এখানে যেমন লিখেছি, এখানে যেমন লেখা হয়েছে। তাহলে 82 এর 30 ডিগ্রি ইস্ট, এটাকে আমরা বলি ISM, তার মানে ফুল ফর্ম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এর ভিত্তিতে যেহেতু আমরা টাইম ক্যালকুলেট করি, তাই আমরা একে বলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমি ইংলিশটাতে লিখছি না, কারণ একটু আগে একজন দেখলাম লিখেছো, যে জিনিসটা দেখা যাচ্ছে না, মুখে বলে দিচ্ছি, নোট করে নিতে পারো। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লিখেছি, এখানে মেরিডিয়ানের বদলে টাইম হবে, বাকিটা এক। যেহেতু এর ভিত্তিতে আমরা ভারতের অফিসিয়াল টাইমটাকে ক্যালকুলেট করি, তাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST বলা হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই রেখাটাও তো ভারতের অনেকগুলো রাজ্য অতিক্রম করেছে, সেটাও জানা প্রয়োজন। তাহলে আমরা পরের পয়েন্টে লিখবো ISM passes through, ISM passes through হাইফেন। প্রশ্ন হচ্ছে কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে, হাউ মেনি নাম্বার অফ স্টেটস, কি হবে উত্তর? হাউ মেনি নাম্বার অফ স্টেটস? একজন লিখেছে 4। আচ্ছা, 5 4, 5। আর কোনো অ্যান্সার? আচ্ছা, দুটো পেয়েছে, একটা হচ্ছে 4, একটা পেলাম 5, আরো একটা পেলাম 5। আচ্ছা, 5 টোটাল 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। আমরা 5টা রাজ্য, হ্যাঁ ঠিক আছে, উত্তর অনেকেই ঠিক বলেছো। 5টি যে রাজ্য, সেই 5টি রাজ্যকে উত্তর থেকে দক্ষিণ বরাবর একটু মিলিয়ে নিই, পরপর বলতে পারছি কিনা সেই জায়গাটা আমরা একটু চেক করে নিই। তো 5টা রাজ্য, তোমরা ব্র্যাকেটে অবশ্যই 5 স্টেটস এটা লিখে নাও। তারপরে 5টা রাজ্য, একদম প্রথমে আসছে ইউপি উত্তরপ্রদেশ, তারপরে আসছে এমপি ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, 5টা হলো। এবারে আমরা যে 5টা নোট করলাম আর এখানে টপিক অফ ক্যান্সারের বিষয়টা নোট করলাম, এখান থেকে আর কি ধরনের প্রশ্ন জেনারেট হতে পারে সেই জায়গাটা একটু দেখে নিই আমরা। যেমন যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান টোটাল কতগুলি রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করেছে, টোটাল ভালো করে একটা শুনে নাও, ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান টোটাল কতগুলি রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করেছে, কি হতে পারে উত্তর? চেষ্টা করো। সংখ্যাটা বললেই হবে আমাকে। আচ্ছা, 11, 12, 11, 12, 12, 11। ওকে ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে 11। এটাকে একটু নোট করে নাও। 11টা কেন 11টা হচ্ছে? এখানে 8টা, এখানে 5টা, আর কমন স্টেট আছে দুটো, এমপি আর ছত্তিশগড়। কমনলি স্টেট যদি দেখি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই দুটো রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান দুটোই পাস করেছে, তাই সেটাকে একবার কাউন্ট করব। 8 + 5 30 -2 মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় দুবার কাউন্ট করবো না, ইকুয়ালস টু 11। টোটাল 11টা রাজ্যের উপর দিয়ে পাস করেছে। আরেকটা ইনফরমেশন হয় এখান থেকে, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার and Indian standard meridian both are coincide in which place of India? Tropic of Cancer and Indian standard meridian both are coincide in which? স্যার একজন লিখেছে মির্জাপুর। একজন লিখেছে মির্জাপুর। আচ্ছা, ইউপি, অয়ন লিখেছো ইউপি। ইউপি তো এখানে হবে না, কারণ ইউপি এখানে আসেইনি। একজন এমপি, সরি এমপি। আচ্ছা, একজন লিখেছো মির্জাপুর, না মির্জাপুর হবে না। এমপি এন্ড ছত্তিশগড় দুটো কি করে হবে? যে কোনো একটাকে আমাদের এখানে কনসিডার করতে হবে, দুটোর উপর দিয়ে তো যাবে না, ওটা তো কার্ভেচার নয়, স্ট্রেট লাইন। সমরজিৎ লিখেছে ঝাড়খণ্ড, তন্ময় লিখেছে ছত্তিশগড়। তন্ময় লিখেছো ছত্তিশগড়। অ্যানসার বলি, নোট করে নাও। লাইনটা আশা করি তোমরা শুনে নিয়ে নোট করে নিয়েছো। অ্যানসারটা বলি, হাইফেন দাও, দিয়ে লেখো অম্বিকাপুর।
আমি স্পেলিংটা লিখে দিচ্ছি বোর্ডে, একটু বোর্ডটাকে আমাকে মুছতে হবে। দেখো যে জায়গাটায় কোয়েনসাইড করছে এই স্থানটির নাম হচ্ছে অম্বিকাপুর। অম্বিকাপুর, ইট ইজ লোকেটেড ইন ছত্তিশগড়। দেখতেই পাচ্ছ ট্রপিক অফ ক্যান্সার আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ক্রস করেছে, সেই জায়গাটাকে আমি রাউন্ড আপ করেছি, করে লিখে দিয়েছি অম্বিকাপুর ছত্তিশগড়। ঠিক আছে, এটা গেল। এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যার ভিত্তিতে আমরা ভারতের সময় নির্ণয় করছি, কিন্তু ভারতের অফিসিয়াল টাইম মেজারমেন্ট করছি কার উপর বেস করে, কাকে ভিত্তি করে আমরা ভারতের সময় নির্ণয় করছি? তাহলে উত্তর হবে, অলরেডি একজন নোট করে দিয়েছো, জিএমটি, মেবি আমি দেখলাম তাই, এবং সেটাই সঠিক, জিএমটি, গ্রিনিচ মিন টাইম। এবং যেটাকে আমরা বলে থাকি, ওই যে একটু আগে কয়েকজন লিখছিলেন মূল মধ্যরেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা 0 ডিগ্রি ভ্যালু, তার ভিত্তিতে। এবং ভারত যেহেতু আমরা এতক্ষণে জেনে নিয়েছি পূর্ব গোলার্ধের দেশ, ভারতের সময় অলওয়েজ কিন্তু জিএমটি থেকে এগিয়ে থাকে, কারণ পূর্ব দিকে সূর্য উদয় এবং পশ্চিম দিকে অস্ত যায় বলে পূর্ব দিকের দেশের টাইম সবসময় পশ্চিম দিকের দেশের তুলনায় এগিয়ে থাকে। তাহলে আমরা সেই জায়গাটাকে একটু ফলো করব, যেটা আমরা ক্লাস 9-এ ফলো করেছিলাম, দ্রাঘিমার ভিত্তিতে সময় নির্ণয়। বলে রাখি, রেয়ার কিন্তু পরীক্ষায় আসে, এরকম ক্যালকুলেশন বা এরকম কোশ্চেন্স তোমরা পরীক্ষায় পেতে পারো। তাহলে সেই জায়গাটাও জেনে রাখা যাক। এবং তার সাথে আমরা এটাও জেনে নিই যে ভারতের সাথে গ্রিনিচ মিন টাইমের সময়ের পার্থক্য কত, যেটা সম্ভবত 2020 সালের প্রিলিমস কিংবা 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল, যে টাইম ডিফারেন্সটা কত। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সাক্ট টাইম ডিফারেন্স ইন বিটুইন জিএমটি অ্যান্ড আইএসটি, কি হতে পারে এটাকে তোমরা একটু বলো। স্যার একজন লিখেছে 5.5 ঘন্টা। একজন লিখেছে 5.5 ঘন্টা। আর কোন অ্যান্সার? ওটাই অনেকে দিচ্ছে। ওটাই অনেকে লিখছে, ওকে। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে এই যে 5.5 ঘন্টার হিসাবটা আমরা পাচ্ছি, সেই ভিত্তিতে যে এক্স্যাক্টলি কি 5 আওয়ার্স 30 মিনিট না কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ড আছে যেটা আমরা হয়তো বাদ দিয়ে দিই, সেটাকে একটু চেক করে নিই ছোটর উপর। তাহলে সাপোজ ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর মাঝ বরাবর এটা হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে আমরা বলছি জিএমটি, আর এদিকটা হচ্ছে পূর্ব দিক, এবং পূর্ব দিকের সাপেক্ষে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, যাকে আমরা বলছি আইএসটি। জানতে চাওয়া হয়েছে এই দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্যটি কত। আমি একটু আগে বলেছি পূর্ব দিকের দেশ মানেই অলওয়েজ টাইম প্লাস হবে, আর পশ্চিম দিক মানেই অলওয়েজ টাইম মাইনাস হবে। তো সময়ের পার্থক্য কত সেটা দেখতে গেলে আমাদের যেটা জানতে হবে, দুটো ফর্মুলা। কোন দুটো? একটা হচ্ছে 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট করে হয়, আর 1 মিনিটের সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। এবার দেখো এর সাপেক্ষেই যদি জানি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 82 ডিগ্রিতে কত? 82 ডিগ্রি, 82 ইন্টু 4 মিনিট, তাহলে কত হচ্ছে? 82 ইন্টু 4, 328 মিনিট। এবারে চলে আসবো আমরা পরের ফর্মুলাটায়, দেখে নিই। 1 মিনিটের সময়ের পার্থক্য 4 সেকেন্ড, পরে রয়েছে 30 মিনিট, কারণ 82 ডিগ্রি 30 ছিল, 82 হয়ে গেছে, 30 মিনিট। 30 মিনিটে কত? তাহলে 30 ইন্টু 4 সেকেন্ড, 30 ইন্টু 4 সেকেন্ড, তার মানে 3 4 12, 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 120 সেকেন্ডে 2 মিনিট। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 2 মিনিট। তাহলে 2 মিনিট আর 328 মিনিট যোগ করে দিলাম, অ্যান্সার পেলাম কত? আমি এখানে করছি, নিচে লিখলে দেখতে পাবে না বলে, 330 মিনিট। 330 মিনিটকে আমরা আওয়ারে কনভার্ট করার জন্য 60 মিনিট দিয়ে ডিভাইড যদি করি, আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 5 আওয়ার্স 30 মিনিট। দেখে নিলাম কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ড এখানে নেই, কিন্তু উত্তরে এখনো পর্যন্ত একটা ছোট্ট ভুল রয়ে গেছে। কি ভুল? সেটা হচ্ছে নয় 5 আওয়ার্স এর আগে আমাকে একটা প্লাস সাইন দিতে হবে, প্লাস 5 আওয়ার্স 30 মিনিট বলতে হবে, যেহেতু এটা পূর্ব দিকের একটি দেশ।
নয়তো আমাকে বলতে হবে 5 hours 30 minutes ahead from GMT। এবং যতবার পরীক্ষায় এই প্রশ্নটি আসে ততবার অ্যাহেড শব্দটা কিংবা প্লাস সাইনটা কোশ্চেন বা অপশনে দেওয়া থাকে। লাস্ট বারেও যে প্রশ্নটা এসেছিল সেখানেও দেখবে একটা হাইফেন দিয়ে অ্যাহেড শব্দটা লেখা ছিল, এটা নিয়ম। তো সেই জন্য আমরা এটা জানবো প্লাস 5 hours 30 minutes এই বিষয়টা। ঠিক আছে, আমাদের পরের ক্লাসটা শুরু করতে হবে। হ্যাঁ 8:10 আমি সেটা শেষ করে দেবো এই ক্লাসটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যেটা জানলাম যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এবং তার ভিত্তিতে আমরা যে ডিফারেন্সিয়েশনটা দেখলাম সেটা 5 hours 30 minutes, যেহেতু পূর্ব দিকে আছে সেহেতু প্লাস। আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। এবং এর সাথে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাই। একটা হোমওয়ার্ক তোমরা একটু নোট করে নাও। হোমওয়ার্কটা হচ্ছে আমি একটা কোশ্চেন্স বলবো, এই প্রবলেমের মতোই এটাকে তোমরা সলভ করবে, নেক্সট দিন আমাকে উত্তরটা জানাবে। যদি কারোর ভুল হয়, যদি কেউ না পারো, নেক্সট দিন ডেফিনেটলি আমি তোমাদেরকে সেটা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার নিজেরা ট্রাই করো। প্রশ্নটা বলছি, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন গুহার মোটর অ্যান্ড কিবিথু? গুহার মোটর অ্যান্ড কিবিথু, গুহার মোটর হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, কিবিথু হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আমি জানতে চাইছি এই দুটো স্থানের মধ্যে সঠিক সময়ের পার্থক্য কত, মানে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। যদিও বা আলাদা করে কোনো পার্থক্য করা নেই, কিন্তু আমাদের যদি পার্থক্য জানতে চাওয়া হয় তাহলে এক্সাক্ট পার্থক্যটা কত হবে, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে কি হতে পারে উত্তর, এটা আমি চাইবো তোমরা হোমওয়ার্ক হিসেবে বাড়িতে করো, চেষ্টা করো। নেক্সট দিনের কাছে শুরুতেই তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও। অবশ্যই আমার যদি নাম মনে থাকে আমি এটাকে স্কিপ করে বেরিয়ে যেতে পারি, অবশ্যই কেউ একজন মনে করিয়ে দিও। না এখনো আমি সঠিক উত্তর পাইনি, এটার জন্য একটু অপেক্ষা করো। তোমরা করো বাড়িতে, দুজন উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা আমি এখনো পাইনি, ওই জন্যই বললাম করো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। নেক্সট দিন এই বিষয়টা বলে আমরা লোকেশন অফ ইন্ডিয়ার বাকি পোর্শনটা ধরে এগোবো। তাহলে তোমাদেরকে কথা মতো বলে দিলাম যে নেক্সট দিন আমরা লোকেশন অফ ইন্ডিয়ার বাকি পার্টটুকু এগোবো, ইন্ট্রোডাকশন পার্ট। তোমরা নিজেদের কাছে যতটুকু যা আছে সেই অনুযায়ী একটু বাড়িতে পড়ে বিষয়টাকে ফলো করে এসো, তাহলে আমরা যখন ক্লাস করব তখন এইভাবে আমাদের এগোতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। ওকে, গুড নাইট।